আসসালামু আলাইকুম। বিগত ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশে যে অস্থিরতা বিরাজমান, তা যে এখন পর্যন্ত স্বাভাবিক হয়েছে তা কিন্তু বলা বাহুল্য। এবং আপনি আমি কেউ কোনোভাবে এটা বলতে পারব না যে এখন পর্যন্ত আমাদের দেশের যে পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটি ফিরে এসেছে অথবা আমাদের দেশ রাজনৈতিকভাবে, সামাজিকভাবে স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এই দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার জন্য। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত বেশিরভাগ পদক্ষেপসমূহ কিন্তু এই যে দেশের চলমান পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিকে সামাল দিতে সক্ষম হচ্ছে না। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইস্যু যেটি বাংলাদেশ, ভারত এবং সম্পূর্ণ আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা সমালোচনার ঝড় তুলেছে। এবং সেটি হচ্ছে সংখ্যালঘু অথবা হিন্দুদের উপর দমন, নির্যাতন, নিপীড়ন। দেখুন, একটি সত্য বচন বা সত্য কথা হচ্ছে ৫ই আগস্টের পরে বাংলাদেশে যে হিন্দুদের উপর বা সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়নি, নিপীড়ন হয়নি বা তাদের ঘরবাড়ির মধ্যে আক্রমণ হয়নি, এটি কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারব না। তবে প্রথম অবস্থায় এটি সাধারণত চলছিল যে সকল আওয়ামী লীগ নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন তাদের উপর। এবং পরবর্তীতে এটি কিন্তু শুধু যে রাজনৈতিক ভাবে ছিল তা কিন্তু নয়, বরঞ্চ রাজনীতির ঊর্ধ্বে গিয়েও সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি ছড়িয়ে যায়। এবং এই বিষয় নিয়ে কিন্তু ভারতীয় গণমাধ্যমে বেশ ঢালাওভাবে প্রচার প্রচারণা হয়। কিছুটা সত্য, কিছুটা মিথ্যা সব মিলিয়ে তারা যে সকল প্রচার প্রচারণা করে সেগুলো কিন্তু আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্ব সহকারে আলোচিত হয়। এবং আমরা জানি যে আ আমেরিকার যে নির্বাচন হয়েছিল সেখানে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন এবং তিনি কিন্তু এখনো ক্ষমতা গ্রহণ করেননি। জানুয়ারির দিকে তিনি ক্ষমতা গ্রহণ করবেন। তবে এই যে ট্রাম্প প্রশাসনের কাছে বা আমেরিকার কাছে বাংলাদেশের এই যে নির্যাতন, নিপীড়ন এবং অস্থিরতা অথবা চলমান প্রেক্ষাপটের বার্তাসমূহ কিন্তু পৌঁছে যাচ্ছে। তারই প্রেক্ষাপটে হিন্দুদের উপর নির্যাতন বা সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপীড়ন নিয়েও কিন্তু ট্রাম্প প্রশাসনের কাছে তথ্য পৌঁছে যাচ্ছে। এবং আজকে যে বিষয়টি গুরুত্ব সহকারে আমাদের নজরে এসেছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু আমেরিকার হোয়াইট হাউস থেকে ফোন কল করা হয় এবং এই বিষয়ে অর্থাৎ হিন্দুদের নির্যাতন, নিপীড়ন যে বিষয় রয়েছে সেই বিষয়ে কিন্তু অনেকটাই সতর্ক করে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার বা আমাদের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন, তিনি কি আন্তর্জাতিক চাপের মুখোমুখি হতে চলেছেন? অথবা আন্তর্জাতিকভাবে কি উনার যে সরকার রয়েছে বর্তমানে বাংলাদেশ পরিচালনার জন্য, তার উপর কি চাপ প্রয়োগ করা শুরু হয়েছে কিনা? দেখুন, এই যে সংখ্যালঘু নির্যাতন আমি ১ম এ বলেছি এটি কিন্তু সম্পূর্ণই যে মিথ্যা বা অপপ্রচার তা কিন্তু নয়। আমরা দেখেছি, শুনেছি এবং এই ঘটনাটি ঘটেছে। যার প্রেক্ষিতে আমেরিকা এই বিষয়ে দৃষ্টিপাত করেছে এবং এই যে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন বা ভারতীয় যে সকল অ্যাক্টিভিস্টরা রয়েছেন, তারা কিন্তু আমেরিকাকে এই বিষয়ে কঠোর একটি বার্তা প্রচার করতে সক্ষম হয়েছেন। যার প্রভাবে আমেরিকা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ প্রয়োগ করতে সক্ষম হয়েছে। এবং আজকে সরাসরি ফোন কলের মাধ্যমে করা হলেও এর পূর্বে ২-৩ বার কিন্তু এ বিষয়ে বার্তা দেওয়া হয়। এখন আন্তর্জাতিকভাবে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চাপের সম্মুখীন হতে শুরু করেন,
তাহলে আমার মনে হয় না অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা দায়িত্বরত রয়েছেন, তিনি বেশিদিন উনার যে ক্ষমতা ধরে রাখার প্রবণতা রয়েছে, সেটি ধরে রাখতে পারবেন। এবং এই আন্তর্জাতিক চাপের প্রভাবে রাজনৈতিক দলসমূহের উপরও কিন্তু অনেকটাই প্রভাব বিস্তার করতে শুরু করেছে। এক্ষেত্রে আমি যদি রাজনৈতিক দল যারা ক্ষমতাচ্যুত হয়েছে, আওয়ামী লীগের কথা বলি, তাহলে এই আন্তর্জাতিক চাপের প্রভাবে কিন্তু আওয়ামী লীগ আ যে রাজনৈতিক দলটি রয়েছে, তারা অনেকভাবে লাভবান হচ্ছে। লাভবান হচ্ছে কারণ আমেরিকা যখন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাগুলো নিয়ে চাপ প্রয়োগ করবে, তখন আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে, তারা নিজেদের যে প্রমাণ রয়েছে বা দৃষ্টান্ত রয়েছে, অর্থাৎ তাদের আমলে এই সংখ্যালঘু নির্যাতন ছিল না অথবা সংখ্যালঘুরা নিরাপদ ছিল, সেই বিষয়টি কিন্তু প্রমাণ করতে সক্ষম হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি রয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, উনাকে অস্থিতিশীল অবস্থা সৃষ্টিকারী হিসাবে আবারও প্রচারণা চালাবে। এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দলসমূহ রয়েছে, এখানে আমি যদি বিএনপির কথা বলি, তাহলে বিএনপির এই বিষয়ে প্রেক্ষাপটটা হচ্ছে সাধারণত তারা বর্তমানে যে সকল সুযোগ সুবিধা বিগত ১৫ বছর লাভ করতে সক্ষম হয়নি, তারা সেইসব নিয়ে ব্যস্ত রয়েছে। এবং তাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে বিরোধ চলমান থাকলেও একটি অভ্যন্তরীণ মিল অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের রয়েছে। যার প্রেক্ষিতে বিএনপি অনেকটাই এই বিষয়টি এড়িয়ে যাবে। অথবা বিএনপি চাইবে না যে আন্তর্জাতিক মহল থেকে তাদের রাজনৈতিক দলের উপর কোনোভাবে চাপ সৃষ্টি হোক। সুতরাং এখানে অন্তর্বর্তীকালীন সরকার যাকে সঙ্গে পাবে সে হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম। এবং জামাতে ইসলাম যদি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আন্তর্জাতিক এইসব চাপ, বিশেষ করে এই সংখ্যালঘু নির্যাতনের যে চাপটি, সেই চাপটি মোকাবেলা করতে যদি একজোট হয়, তাহলে জামাতে ইসলাম যে রাজনৈতিক দলটি রয়েছে তার উপর কিন্তু আন্তর্জাতিকভাবে আরেকটি চাপ সৃষ্টি হবে। এমনিতেই আমরা দেখতে পাচ্ছি ভারতীয় গণমাধ্যম সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু জামাতে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন ধরনের টাইটেল, ট্যাগ বা তকমা তাদের গায়ে লেপন করছে। এবং ভারতীয় বেশ কিছু গণমাধ্যম কিন্তু ইউনূস সরকার সহ এই যে জামাতে ইসলাম যে রাজনৈতিক দল রয়েছে তাদেরকে কিন্তু জঙ্গি টাইটেল বা জঙ্গি তকমা দেওয়ার চেষ্টা করেছে বা তাদের এই টাইটেল দিয়ে প্রচারণা চালিয়েছে। তবে এই যে আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে যদি জামাতে ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ নিয়ে চাপ মোকাবেলা করতে এগিয়ে যায়, তাহলে আন্তর্জাতিক যে সকল মুরলরা রয়েছেন, তারাও কিন্তু এই বিষয়টি অনেকটা কঠিনভাবে দেখা শুরু করবেন। এবং জামাতে ইসলাম সহ অন্তর্বর্তীকালীন সরকারের যে রাজনৈতিক পটভূমি রয়েছে অথবা যে রাজনৈতিক আ পটভূমি সৃষ্টি করার চেষ্টা রয়েছে, সেটিকে তারা হস্তক্ষেপ করবেন এবং বাধা প্রদান করবেন। যার প্রভাবে এই যে জামাতে ইসলাম রাজনৈতিক দলটি রয়েছে, তাদের রাজনীতি অনেকটাই বিতাড়িত হওয়ার উপক্রম হবে এবং বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনেকটাই আন্তর্জাতিক রাজনীতির নিয়ন্ত্রণে চলে যাবে। এবং আন্তর্জাতিক রাজনীতির নিয়ন্ত্রণে যদি একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটসমূহ চলে যায়, তাহলে নিঃসন্দেহে সেই দেশের রাজনীতি বা সেই দেশের যে একটি নির্দিষ্ট স্বাধীনতা অভ্যন্তরীণ রয়েছে, সেটিতে হস্তক্ষেপ আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকে।